রাত ভরে বৃষ্টি দ্বিতীয় খণ্ড। রাত ভরে বৃষ্টি একটি উপন্যাস, লিখেছেন বুদ্ধদেব বসু। এটা লেখা হয়েছিল 1966 সালে। বই হিসেবে প্রকাশিত হয় 1967 সালের এপ্রিলে। ছোট বই, মাত্র 5টি অধ্যায়। এর বিষয় নরনারীর সম্পর্ক। মালতী, তার স্বামী নয়নাংশু এবং নয়নাংশুর বন্ধু মালতীর প্রেমিক জয়ন্ত এই উপন্যাসের 3 চরিত্র। এটি আত্মকথনমূলক রচনা, সংলাপ নেই বললেই চলে। 20 শতকে শহর কলকাতায় শরীর ও মন নিয়ে ব্যক্তি মানুষের টানাপোড়েনের গল্প বলতে গিয়ে বুদ্ধদেব বসু পুরুষ প্রধান পরিবার ও সমাজ ব্যবস্থার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পাঠককে উপহার দিয়েছেন। রাত ভরে বৃষ্টি প্রকাশের পর থেকেই বহুল আলোচিত এবং পাঠকপ্রিয় রচনা। জটিল বিষয়ে সাহসী বিশ্লেষণ এবং তার মনোজ্ঞ প্রকাশই এই পাঠকপ্রিয়তার কারণ। বুদ্ধদেব বসু কীর্তিমান মানুষ। বিষয় ভাবনায় তিনি স্বকীয়। ঝরঝরে গদ্য রচনায় বাংলা সাহিত্যে তাঁর তুলনা পাওয়া এখনও কঠিন। তবে অবাক যে বই হিসেবে প্রকাশ হয়ে 2 বছরেরও বেশি বাজারে বিক্রি হবার পর অশ্লীলতার অভিযোগে এর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় লেখক, প্রকাশক, মুদ্রক সকলকেই জড়ানো হয়েছিল। 2 বছর ধরে চলেছে সেই মামলা। বইটিতে অশ্লীলতার কিছুই নেই। আছে বিয়ে নামক পিতৃতান্ত্রিক একটি প্রথায় নারী আর পুরুষের সম্পর্কের রসায়ন বিশ্লেষণ। সমাজ ও প্রকৃতিকে বুঝতে এই বিশ্লেষণ আজও প্রাসঙ্গিক। এই 21 শতকে আমাদের জীবন শ্রুতিলোকনময় হয়ে উঠেছে। এই বিবেচনা থেকেই বুদ্ধদেব বসুর রাত ভরে বৃষ্টি উপন্যাসটি শ্রুতি গ্রন্থ আকারে প্রকাশের উদ্যোগ নেওয়া। এর সার্বিক পরিকল্পনা, সমন্বয় এবং নির্মাণ করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ফৌজিয়া খান। মালতী চরিত্র পাঠ করেছেন নায়লা তারান্নুম চৌধুরী এবং নয়নাংশু চরিত্র পাঠ করেছেন হাসান আরিফ। অন্য স্বর প্রযোজিত শ্রুতিগ্রন্থ রাত ভরে বৃষ্টি বাংলা সাহিত্যে আগ্রহীদের জন্য 5 খণ্ডে নিবেদন করা হল। দ্বিতীয় অধ্যায়। কিছু এসে যায় না, যাতে সত্যি এসে যায় তা হলো ইচ্ছে। ইচ্ছেটা মেটানো গেল কি গেল না সেটা একটা দৈব ঘটনা মাত্র। সুযোগ পেলে মিটবে, না পেলে মিটবে না, কোনো তফাৎ নেই। শিকলে বাঁধা কুকুরের মতো আমাদের শরীর। মন তাকে টেনে নিয়ে যায়। মন যখন যেদিকে ছোটে কেউ ঠেকাতে পারে না, কিন্তু শরীরটা জবরজং জড় পদার্থ বলে পিছনে পড়ে থাকে। নতুন কিছু হয়নি, শুধু মনের হুকুম তামিল করেছে তোমার শরীর। মালতী, তুমি ব্যস্ত হও না। আমার দিক থেকে একই কথা, একই রকম আছে সব। কিছু এসে যায় না। আলো জেলে দেখলুম সুন্দর একটি ছবি। মালতী ঘুমিয়ে আছে। শাড়িটা উঠে গিয়ে নিটোল একটি পা দেখা যাচ্ছে, হাঁটু থেকে পাতা পর্যন্ত। আঁচল সরে গিয়ে একটি স্তন সম্পূর্ণ বেরিয়ে পড়েছে। সম্পূর্ণ গোল, নধর, ঊর্ধ্বমুখ। একটি শ্যামল বরণী ভ্যানাস। বতিচেলির সদ্য তরুণী নয়, বরং টিৎসিয়ানোর কোনো ছাত্রের আঁকা পক্ক যুবতী। সারা ঘুমন্ত শরীরের মধ্যে ওই অনাবৃত স্তন যেন চোখ মেলে তাকিয়ে আছে। রূপের চেতনা
ও স্পর্ধা নিয়ে, লোকেদের অভিনন্দন নেবার জন্য। চুপচুপে ভেজা শিটানো শরীর নিয়ে দাঁড়িয়ে দেখতে আমার বেশ লাগছিল, যেন চোখ দিয়েই কিছুটা তাপ কুড়িয়ে নিচ্ছিলাম ওই ঘুমিয়ে থাকা শরীর থেকে। কিন্তু মনে হলো হঠাৎ জেগে উঠলে হয়তো লজ্জা পাবে, তাই কাছে গিয়ে ওর গা না ছুঁয়ে আস্তে নামিয়ে দিলাম গোড়ালি পর্যন্ত শাড়িটা। স্তনটিকে ঢেকে দিলাম আঁচল দিয়ে। দেখলাম ওর চাদরটা নানা জায়গায় কুচকানো। ও ঘুমিয়ে আছে একটি বালিশে মাথা রেখে, অন্যটা মধ্যিখানে গর্ত নিয়ে পাশে পড়ে আছে। তারপর চোখে পড়ল আমার খাটের উপর ওর ব্লাউজ আর ব্রা যেন তাড়াতাড়ি আন্দাজে ছুঁড়ে ফেলা হয়েছিল। ভেজা কাপড় ছাড়তে বাথরুমে এসে আমার হঠাৎ মনে হলো আমি অনেকদিন পর উজ্জ্বল আলোয় মালতীর শরীর দেখলাম। মনে হলো আগের চেয়েও সুন্দর হয়েছে তার শরীর। নাকি লোভনীয়, নাকি সুন্দর, নাকি দুই। টান টান চামড়া, ভরপুর মাংস, চিক্কন মেদ, যৌবনের মধ্যাহ্ন বলা যায়। এর পরেই হেলবে, হয় রোগা হয়ে যাবে, নয়তো মোটা, হয় চামড়া ঢিলে হবে, নয়তো চর্বি জমে জমে আকার আকৃতি কিছু থাকবে না। আর তারপরেই আমার মনে হলো যে ওরকম যে হতেই হবে তা নয়। মোটামুটি একই চেহারা নিয়ে খাওয়া দাওয়া ও প্রসাধন বিষয়ে এখনকার মতোই যত্ন নেয় যদি, মালতী আরো 10 বছর 20 বছরও কাটাতে পারে। আমি এমন 50 বছরের মহিলাও দেখেছি যিনি বেশ বেশ রমণীয়া। অবশ্য জানি না সাজগোজের জারিজুরি কতটা, কিন্তু বুঝতে পারলুম আমি চাচ্ছি ওর রূপ নষ্ট হয়ে যাক, বেঢপ, মোটা বা বিতিকিচ্ছিরি রোগা। চাচ্ছি কোনো পুরুষ যেন ওর দিকে আর ফিরে না তাকায়। কিন্তু আপাতত ওর শরীরের আকর্ষণ আমাকে মানতেই হলো। যে শরীর শাড়ি জামার খাপ ছাড়ানো অবস্থায় পরিষ্কার আলোয় অনেক দিন পর এক্ষুনি আমি দৈবাত দেখতে পেলুম। সেই একটি স্তন আমার চোখের সামনে ভেসে উঠল আবার। কোথাও একটু ভাঁজ পড়েনি। মোটা ঘিরে কালো মণ্ডলটির রং একটু গাঢ় হয়েছে বোধহয়। ওর বুকে দুধ ছিল প্রচুর। বুন্নিকেও 6 মাস পর্যন্ত বুকের দুধ খাইয়েছিল। তালের মতো কালোর তলায় ঈষৎ গোলাপি তাকিয়ে আছে, যেন শিশুর মতো, কোনো চিরসুখী নিষ্পাপ চোখের মতো, যেন বলছে এই আমি, আর কিছু জানি না। কেন আমি আরো কিছুক্ষণ তাকিয়ে থাকিনি? কেন আমি আঁচল দিয়ে ঠেকে দেবার সময়ও ওকে ছুলুম না? কেন আবার? আমার ভব্যতা বোধ, শালীনতা জ্ঞান, ব্রহ্মপনা, আমার বই পড়ে শেখা আগডুম বাগডুম। আমি হাজার হোক ওর স্বামী। আমি ওই মাংসপিণ্ড মুচড়ে দিয়ে জাগিয়ে দিতে পারতাম ওকে। ওর নরম গলাটাকে 2 আঙুলে চেপে ধরে খুলে দিতে পারতাম ঘুমোনো চোখ। ওকে জাপটে ধরে গড়াতে পারতাম আমাদের 6 ফুট চওড়া মেঝেতে। কিন্তু না, আমার মতো ফুলবাবুর পক্ষে ওসব কিছুই সম্ভব নয়। তা বলে এমন নয় যে ওসবে আমার ইচ্ছে নেই, লোভ নেই, পুরো মাত্রায় আছে। আর জানি ওসব শ্রীমতীরও অপছন্দ নয়। আর তাই জয়ন্তকে দোষ দিতে পারি না। শুধু যদি জয়ন্ত না হয়ে অন্য কেউ হতো, আমার কোনো বন্ধু যার সঙ্গে কান্ডিন্সকির ছবি নিয়ে কথা বলা যায়,
বাথরুমে আমি ইচ্ছে করে দেরি করলাম, যাতে ও জামা টামা পরে নিয়ে বিছানাটাকে টান করে নেবার সময় পায়। রাতের অন্ধকারে ছাড়া বিছানায় সাদা চাদর বালিশ আমি সহ্য করতে পারি না। কিন্তু বেরিয়ে এসে দেখলুম মালতী তার বিছানাটা টেনে টুনে দিয়েছে, কিন্তু সুচনিতে ঢেকে দেয়নি। ওর মুখোমুখি খেতে বসে জোরে জোরে নিঃশ্বাস পড়ছিল আমার। মাঝে মাঝে দম আটকে আসছিল, কিন্তু আমি চেষ্টা করে কথা বলতে লাগলুম। আর ভালো লাগলো যে মালতীও জবাব দিলে সঙ্গে সঙ্গে। দুজনেই জানি কোন খেলা খেলছি। চেষ্টা করে খেতে লাগলুম আস্তে আস্তে। আর সত্যি বেশ খিদেও পেয়েছিল। বৃষ্টিতে জলে অতটা পথ হেঁটে এসে অন্তত পাওয়া উচিত। এও ভাবলুম যে পেট ভরে খেলে তক্ষুনি ঘুমিয়ে পড়া যাবে, কিন্তু না, আমি ক্লান্ত, কিন্তু ঘুম নেই। আজকের বৃষ্টিতে আমি যেন বিধ্বস্ত হয়ে গিয়েছি। আমার গায়ের জোরে জোরে ব্যথা যেন বাড়ি ফেরার পথে শিয়ালদার কোনো গুন্ডার হাতে মার খেয়েছিলাম। একবার সত্যিই আমি মার খেয়েছিলাম। ফার্স্ট ইয়ারে পড়ি তখন। আমার কলেজের বন্ধু সুব্রতর সঙ্গে বাড়ি ফিরছি সন্ধেবেলা। এইমাত্র দেখা ব্লু অ্যাঞ্জেল ছবিটা নিয়ে কথা বলতে বলতে। বেলেঘাটা তখনও পাড়াগার মতো ছিল। সব রাস্তায় ইলেকট্রিক আলো হয়নি। অনেক মাঠ, ডোবা, ঝোপঝাড় অন্ধকার ছিল। হঠাৎ কোত্থেকে দুটো ষণ্ডা মতো ছেলে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল আমাদের উপর। স্কাউন্ড্রেল, আর যাবি ওখানে? আর ইত্রম করবি? এই বলে আমাদের পিঠে মাথায় দমাদম কয়েক ঘা বসিয়ে দিয়ে মাঠের মধ্যে সাদা ছায়ার মতো মিলিয়ে গেল। তাদের মুখে ছিল রুমাল বাঁধা। যাবার সময় রুমাল খুলে নিয়ে ঘাড়ের ঘাম মুছতে লাগলো। শুধু এইটুকু আমি দেখেছিলাম তাদের। আমাদের হাতে বই খাতা ছিল। সন্ধ্যের মিটমিটে আবছায়ায় খুঁজে খুঁজে কুড়িয়ে নিলাম সেগুলো। একটি বই পাওয়া গেল না, কিন্তু সেজন্য সময় নষ্ট না করে নিঃশব্দে যে যার বাড়ি চলে গেল। আমরা স্বপ্নেও ভাবিনি এরকম একটা ঘটনা ঘটবে বা ঘটতে পারে। এর আকস্মিকতায় হকচকিয়ে গিয়েছিলাম একেবারে। কি যে হলো তা বুঝে নেবার সময় পাইনি। এই অবাক হবার, বোকা বনে যাবার অনুভূতিটা আমাকে আচ্ছন্ন করে রাখল অনেকক্ষণ। গায়ের ব্যথা ভালো করে টের পেলুম না। আরও বেশি অবাক লাগল যেহেতু ব্যাপারটা আমার দিক থেকে একেবারে অর্থহীন। এর কোনো সুদূরতম কারণও আমি ভাবতে পারছি না। সুব্রতকে বা আমাকে কেউ যে কেন মার দিতে চাইবে, আমার পক্ষে তা কল্পনা করাও সম্ভব নয়। শুয়ে শুয়ে অনেকক্ষণ ভেবেছিলাম সেই রাত্রে কে ওরা, ওদের রাগটা কিসের। আর সেই সূত্রে ঘটনাটা মনে মনে আবার সাজাতে গিয়ে আমার হঠাৎ এ কথা ভেবে চমক লাগলো যে আমরা চেঁচিয়ে উঠিনি। ফিরে মারা দূরে থাক, আত্মরক্ষার কোনো চেষ্টা করিনি পর্যন্ত। ওরাও দুজন ছিল, আমরাও তাই। ধরা যাক ওদের গায়ে জোর ছিল বেশি, কিন্তু অন্তত বাধা তো দিতে পারতাম। হয়তোবা দেখেও নিতে পারতাম লোক দুটো কারা। অথচ আমি মনে মনেও যেন মারতে পারলাম না ওদের। আমি কাউকে হাত তুলে মারছি তা ভাবতেই কেমন ঘেন্না করলো আমার। মারতে হলে অন্য একটা ঘেমো শরীরকে ছুঁতে হয়। এক বস্তা সম্পূর্ণ অচেনা মাংসপেশির সঙ্গে পাতাতে হয় এক ধরনের আত্মীয়তা। না, আমি তা পারব না। এসব কথা তখনই আমি ভাবিনি, হয়তো পরে ধীরে ধীরে এগুলো আমার মনে হয়েছিল। কিন্তু একটা কথা অস্পষ্টভাবে সেই রাত্রেই আমি অনুভব করেছিলাম, দুটো শরীরের যে কোনো রকম ঘনিষ্ঠ ছোঁয়াছুঁই হওয়াটাই কুশ্রী। অবশ্য এর একটা খুব বড় ব্যতিক্রম আছে।
আর তাও আমার বুঝতে দেরি হয়নি, যদিও মেনে নিতে বেশ সময় লেগেছিল। 2 বছর পরে, আমরা তখন 3rd ইয়ারে, সুব্রত আমাকে একদিন চুপি চুপি বললে, ওই কাণ্ডটা কে করেছিল জানো? কোন কাণ্ড? ওই যে তোমাকে আমাকে মেরেছিল, বিমল, ইকোনমিক্স অনার্সের বিমল গুপ্ত। সে আরেকটা ছেলেকে সঙ্গে নিয়ে। কি করে জানলে? বিমল বলেছে আমাকে। ওর রাগটা ছিল তোমার উপর, যেহেতু ও ভেবেছিল তুমি বেনামিতে ওর বোনকে প্রেমপত্র লেখো আর ব্রাহ্ম গার্লস স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকো তাকে দেখার জন্য। আমাকে ফালতু মেরেছিল। ওর যে বোন আছে আমি তো তাই জানতুম না। আছে আছে বলে সুব্রত জিভ দিয়ে একটা শব্দ করল। আমি তখনই জানলুম যে সম্প্রতি বিমলের সঙ্গে সুব্রতর বেশ ভাব জমে উঠেছে। সুব্রত মাঝে মাঝে ওর বাড়িতেও যায়। এরপরে মাঝে মাঝে এমনও হলো যে সুব্রত আর বিমলের সঙ্গে আমিও লিলি কেবিনে গিয়ে চা খেয়েছি, আড্ডা দিয়েছি। বিমলের উপর রাগ হয়নি আমার। বিমলের সঙ্গে ভাব করার জন্য সুব্রতর উপরেও রাগ হয়নি। আমার শরীরে রাগ এত কম কেন জানি না, কিংবা হয়তো রাগটা আমার মনের মধ্যে জমা হয়ে থাকে। আমি শরীর দিয়ে সেটা অনুভব করি না। মনে মনে বলি, তোমাকে চিনে রাখলুম, তোমাকে আর ভালোবাসবো না। আমার রাগের প্রকাশটা বোধহয় এই রকম। তাতে অন্য লোকটার কোনো ক্ষতি নেই, কিন্তু আমি নিশ্চিন্তে নিজের মনে থাকতে পারি। আমার মনে হয় আমি যে ওকে মনে মনে ক্ষমা করছি না, এতেই ওকে যথেষ্ট শাস্তি দেয়া হচ্ছে। বিমলের বাড়িতে সুব্রতর আকর্ষণ বিমল নয়, তার 3টি বোন। 14, 15, 17 তাদের বয়স। আমাকে একা পেলে মাঝে মাঝে ওদের গল্প করে সুব্রত। বড়টির নাম মনিকা। সুব্রতর মতে খাসা চেহারা। 3 বোনকে নিয়ে সে আর বিমল সিনেমায় যায় মাঝে মাঝে। অন্ধকারে মনিকার পাশে বসে হাতে হাত রাখে সুব্রত। জুতো খুলে পায়ের উপরে পা দিয়ে চাপ দেয়। বসার ভঙ্গি বদল করার সময় দৈবাত গালে গাল ঠেকে যায় তাদের, ইত্যাদি। আমি ওর বোনকে প্রেমপত্র লিখে সন্দেহ করে আমাকে মেরেছিল বিমল, আর সেই এখন বোনেদের সঙ্গে মেলামেশায় সুব্রতকে সাহায্য করছে। এই কথাটা আমার তখন মনে হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। আসলে বিমল বা তার বোনেদের বিষয়ে এক ফোঁটা কৌতূহল আমার ছিল না। নিহায়ত ভদ্রতা করে সুব্রতর কথা শুনে যেতুম। একদিন সুব্রত আমাকে বললে, কাল রাত্রে ছাতে হঠাৎ একা পেয়ে সে কেমন করে চুমু খেয়েছে মনিকাকে। অনেকক্ষণ ধরে মনিকাও স্বচ্ছায়ে তা ফিরিয়ে দিয়েছে। আর সেই বিস্তারিত বর্ণনা শুনে আমি অবাক হলাম, কেননা তখন পর্যন্ত আমি জানতাম না যে কবিরা যাকে চুম্বন বলেন তার মধ্যে মানুষের লালাসিক্ত জিহ্বারও কোনো অংশ আছে। একটু লজ্জাও করল আমার, কেননা ওই বর্ণনা শুনতে শুনতে কুসুমকে আমার মনে পড়ল। জানি না সব ছেলেরই ওরকম হয় কিনা, কিন্তু বয়ঃসন্ধির সময়টাতে আমি বড্ড কষ্ট পেয়েছিলাম। কি যন্ত্রণা! আমার যখন 14 বছর বয়স, প্রথম টের পেলুম যে আমার শরীরের মধ্যে আরেকটা শরীর লুকিয়ে আছে। চোখ নেই, কান নেই, কিন্তু ভীষণভাবে জ্যান্ত। কাপড়ের তলায় ওত পেতে থাকা জন্তু একটা, আমারই অংশ, কিন্তু হাত পায়ের মতো আমার বাধ্য নয়, স্বাধীন। নিজের একটা আলাদা ইচ্ছে আছে। হঠাৎ যখন মাথা চাড়া দেয়, আমি যেন চোখে অন্ধকার দেখি। আরম্ভ হয়েছিল
খুব মৃদুভাবে, এমনকি মধুরভাবে। আমাকে হানা দেয় সব নারী মূর্তি, হাওয়ার মতো, সুরের মতো, সুগন্ধের মতো। ভূগোলের খাতায় মেয়েদের মুখ আঁকি বসে বসে, ক্যালেন্ডারের ছবির তরুণীর সঙ্গে মনে মনে কথা বলি। কিন্তু এই মধুর খেলা ভেঙে দিয়ে আমার দ্বিতীয় শরীর আরো জোরালো হয়ে উঠল। তার হিংস্রতায় আমি ভয় পেয়ে গেলুম, কিন্তু পারলুম না। মাঝে মাঝে নিজের হাতে তার দাবি না মিটিয়ে, আর তার ফলে মনে হলো অপরাধ করেছি। মা বাবার চোখের দিকে তাকাতে পারি না, আড়ষ্ট হয়ে থাকি। এদিকে স্কুলে এক মাস্টারমশাই আর বাড়িতে এক পূর্ণ যুবক আত্মীয় আমাকে ঘুরিয়ে ফিরিয়ে অথচ স্পষ্টভাবে এমন সব ভুল উপদেশ দিতে লাগলেন, যাতে আমার অপরাধবোধ আর অপরাধবোধের কারণ দুটোই আরো বেড়ে গেল। শরীর মনের এই রকম অবস্থা নিয়ে আমি স্কুল থেকে কলেজে উঠলাম। ম্যাট্রিক পরীক্ষার পরে কেষ্টনগরে পিসিমার কাছে বেড়াতে এসে আমি প্রথম সচেতনভাবে কোনো মেয়েকে ছুঁতে পারলুম। জাঁক করে বলার মতো কিছু নয়। দুই বোন, 13-14 বয়স, গয়না আর ছুটকি তাদের নাম। কবিতা লেখার মতো কিছু নয়। গয়না টেরা, গোলগাল, আর ছুটকি হেলহেলে লম্বা। তার মুখের মধ্যে সবচেয়ে আগে চোখে পড়ে তার বড় বড় দাঁত, যা না হাসলেও খানিকটা বেরিয়ে থাকে। জর্জ কোটের কোনো এক টাইপিস্ট বাবুর মেয়ে তারা। পিসিমাদের পাড়ায় থাকে, বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে বলে স্কুল থেকে ছাড়িয়ে আনা হয়েছে। দিনের মধ্যে তারা অনেকখানি সময় কাটায় পাড়া বেরিয়ে। যখন তখন পিসিমার বাড়িতে চলে আসে, দারিদ্র্যের জন্যই হোক বা বহু সন্তানবতী মায়ের অমনোযোগের জন্যই হোক। তাদের জামা কাপড় সর্বদাই ময়লা আর শহুরের চোখে শোভনও নয়। তাছাড়া তরিবত তেমন শেখেনি। হুট করে ঢুকে পড়ে আমি যেখানে বসে পুরনো বাঁধানো ভারতী পড়ছি। আমার ঘড়ি, বই, ফাউন্টেন পেন নিয়ে নাড়াচাড়া করে। ঘড়িটা কোথায় পেলে? কলমটা তোমাকে কে দিয়েছে? অত বড় চুল রাখো কেন? এই রকম তাদের কথাবার্তার নমুনা। ওটা কি বই পড়ছ বলে মাঝে মাঝে যখন নিচু হয়, তখন ঢিলে সেমিজের মধ্য থেকে ঠেলে ওঠে তাদের যৌবনের প্রমাণ। কখনো কখনো এমন গা ঘেঁষে দাঁড়ায় যে তাদের নোংরা ঘেমু গায়ের বা আঁচলের গন্ধে আমার নাক চুলবুল করে ওঠে। পিসিমা মাঝে মাঝে দেখতে পেয়ে বলেন, এখান থেকে ভাগ, অংশুকে বিরক্ত করিস না। ওরা তাড়া খেয়ে খিলখিল করে হেসে উঠে পালিয়ে যায়, কিন্তু সময়ে অসময়ে ফিরে আসে। একা গয়না, একা ছুটকি, মাঝে মাঝে দুবোন একসঙ্গে। এমনি হতে হতে আমি একদিন গয়নার সেমিজের উপরে হাত রাখলুম। সে হাতটা তুলে নিয়ে সেমিজের মধ্যে সেঁধিয়ে দিল। তারপর এই খেলা ছুটকির সঙ্গেও খেলতে হলো আমাকে, মাঝে মাঝে দুবোনের সঙ্গে একই সময়ে। কিন্তু এ থেকে কোনো সত্যিকার সুখ পেলুম না আমি। আসলে আমার অনেক ভালো লাগে মনীন্দ্রলাল বসুর রমলা বা সত্যেন্দ্র দত্তের কবিতা পড়তে। মেয়ে দুটোর প্রতি এমন অবজ্ঞা আমার যে তাদের ঠিক মেয়ে বলেই ভাবতে পারি না। মেয়ে কথাটার মধ্যে যত স্বপ্ন আর কবিতা আমি ধীরে ধীরে ভরে দিচ্ছিলাম, তার কিছুরই সঙ্গে মিল নেই এদের। আমি চুমু খাই না পর্যন্ত, লুব্ধও হই না, কেননা চুম্বন হল প্রেমের ঘোষণা, স্বাক্ষর, চুক্তিপত্র, আর এদের সঙ্গে আমার প্রেম হওয়া অসম্ভব।
এদের গায়ের দুর্গন্ধ কষ্ট দেয় আমাকে। এদের বোকা অমার্জিত কথাবার্তায় আমি বিরক্ত হই। আমি এদের গায়ের মাংসে খাপলে দিচ্ছি, নেহাত একটা জন্তুর তাড়নায়। কিন্তু জন্তুরও তৃপ্তি নেই এতে। সে ঠিক কি চায় সে বিষয়ে আমার ধারণাও তখন পর্যন্ত অস্পষ্ট। এদিকে মনে মনে একটু ভয়ও আছে, আছে পিসিমা বা অন্য কারো কাছে ধরা পড়ে যাই। অথচ মেয়ে দুটো ঠিক এমন সময় আসে যখন আমি একা আছি, কাছাকাছি অন্য কেউ নেই, যেন সুযোগের জন্য ঘুরঘুর করে আশেপাশে। আর ভাবটা যেন আমি ওদেরই অপেক্ষায় বসে আছি। শেষটায় এই ব্যাপারটা কেমন ভোঁতা আর বিস্বাদ হয়ে উঠল আমার কাছে। কলকাতায় ফিরে আসার সময় ভাবতে ভালো লাগলো যে গয়না আর ছুটকিকে আর দেখব না। কলেজে এসে একটা পরিবর্তন হলো আমার। আমি ছেলেবেলা থেকেই পড়তে ভালোবাসি। চয়নিকার অর্ধেক কবিতা আমার মুখস্থ। শরৎচন্দ্রের কোনো কোনো বই 15-20 বার করে পড়েছি। একবার সারা রাত জেগে গোকুল নাগের পথিক পড়েছিলাম। আর ওই ঝড়ঝাপটার সময় আমি যে কোনোভাবেই বেসামাল হয়ে পড়িনি তার কারণও তাই। কলেজের লাইব্রেরিতে আরও বড় একটা আশ্রয়ের আমি সন্ধান পেলুম। আমার চোখ আর মন খুদে খুদে ছাপার অক্ষরগুলোকে চেটে পুটে খেয়ে নিতে লাগলো। আর সেই খোরাক থেকে জোর পেয়ে পেয়ে আমার মনে হলো আমি বয়সন্ধির জ্বালা যন্ত্রণা কাটিয়ে স্বাবলম্বী যুবক হয়ে উঠছি। আমার সবচেয়ে বেশি ভালো লাগলো দুজন রুশ লেখককে, তুর্গেনিভ আর চেকভ। এদের বই থেকে যেন উঠে এসে আমার পাশে দাঁড়ালো আমার কৈশোরের স্বপ্ন। হাওয়ার মতো, সুরের মতো, সুগন্ধের মতো মধুর মধুর এক মেয়ে। পুরনো বাড়ি, বড় বড় অন্ধকার ঘরে সে বসে থাকে সাদা পোশাক পরে আমার জন্য। চাঁদের আলোয় ছায়া ভরা বাগানে পায়চারি করে। ট্রেন ছাড়ার আগের মুহূর্তে তার বড় বড় করুণ চোখে সারা আকাশ দেখতে পাই আমি। এই মেয়ে কিছুটা আমার মন গড়া আর কিছুটা সাহিত্য থেকে তুলে নেওয়া। সে আমাকে হানা দিতে লাগলো দিনে রাত্রে। আমি বুঝে নিলুম যে এই বুকের দুরু দুরু দীর্ঘশ্বাস, চোখের চাউনি, এই যে কথা বলতে গিয়ে থেমে যাওয়া আর চিঠি লিখতে গিয়ে ছেড়ে ফেলা, আর রাত ভরে মাথার মধ্যে এক গুনগুন গান, এরই নাম প্রেম। আর এই প্রেম আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ও সবচেয়ে পবিত্র সম্পদ। এই প্রেমকে একটা বাইরের চেহারা দেবার জন্য আমি কুসুমকে বেছে নিলুম। কুসুম, আমি তোমাকে ভালোবাসি। এই না বলা কথাটা তাকে ঘিরে ঘিরে ঘুরতে লাগলো কোনো বিগ্রহের সামনে ধূপের ধোঁয়ার মতো। সে বুঝে নিলে আমার কথাটা, চোখ দিয়ে সায় দিল, তাতে বুঝিয়ে দিল সেও আমাকে ভালোবাসে। আমাদের দুজনের মধ্যে একটা গোপন ব্যবস্থা, এটা একটা অলিখিত চুক্তিপত্র। প্রেমে পড়ব স্থির করেছি বলেই প্রেমে পড়েছি আমরা। কুসুম বয়সে আমার ছোট হলেও সম্পর্কে এক ধরনের মাসি। সম্পর্ক নিকট নয়, কিন্তু দু বাড়িতে যাতায়াত মেলামেশা আছে। তার সঙ্গে আমার দেখাশোনায় কোনো বাধা নেই। কিন্তু সুব্রত যেভাবে মনিকার সঙ্গে এগিয়েছে সেরকম কিছু কুসুমের সঙ্গে আমার হয় না কখনো। সাহস বা সুযোগের অভাবে নয়, ইচ্ছে করি না বলেই হয় না। মধুর, সুন্দর, পবিত্র এই প্রেম। আমরা কি পারি শরীর দিয়ে তাকে কলঙ্কিত করতে? দেখা হয়, কথা হয়,
দুরু দুরু করে বুক, চোখে চোখে জলে আলো। সে পাশ দিয়ে হেঁটে গেলে ঝাপসা একটা গন্ধ পাই। বৃষ্টি পড়া বিকেলে বসে ভাবি তার কথা। এই যথেষ্ট, এর বেশি হলে সব নষ্ট হবে। তবু তবু আমার শরীরটাকে বাগাতে পারি না, আমি জন্তুটাকে পোষ মানাতে পারি না। আমার নির্জনতম মধুরতম মুহূর্তে সে আক্রমণ করে আমাকে। অন্ধ বধির লালা ঝরা হাঁ করা একটা মুখ ঝোপের আড়াল থেকে বাঘের মতো লাফিয়ে পড়ে আমার অতি কোমল ভাবনাগুলির উপর। এক এক সময় এত কষ্ট পাই যে জন্তুটার খিদে মেটাবার জন্য রাস্তায় বেরিয়ে পড়ি, কিন্তু বড় রাস্তা ছেড়ে গলিতে ঢুকতে সাহস হয় না। একবার আষাঢ় মাসে বৃষ্টি শুরু হয়ে আর থামে না, টানা 7 দিন বাড়িতে আটকে আছি। কলেজে তখন গ্রীষ্মের ছুটি চলছে, কোনো কাজ নেই, ধোপার দেখা নেই, ধুতি জামা ময়লা, কোনো বই ভালো লাগছে না। সেই বিশ্রী বিরক্তিকর দিনগুলো ভরে আমার মনের মধ্যে শরীরের মধ্যে যে দাপাদাপি করতে লাগলো, সে কোনো মানুষ প্রতিমা নয়, কোনো কুসুমও নয়, একটা স্থূল জ্যান্ত মাংসুল মূর্তি, যার নিঃশ্বাস ঘন আর গরম, ঠোঁট ফেনায় ভেজা, হাত দুটো সাপের মতো প্যাঁচালো, যার মুখের মধ্যে চোখ নেই আর নাকের ফুটো দুটো অত্যন্ত বড়। এমন কোনো সময় এলো যখন ও ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। অবশেষে অসহ্য হয়ে উঠল আমার। প্রথম যেদিন বৃষ্টি থামল, সেদিনই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। কোনো বন্ধুর খোঁজ করলাম না, কোথাও থামলাম না, একেবারে সোজা চলে এলাম সন্ধ্যের পরে হাড় কাটা লেনে। আগে আর কখনো ঢুকিনি ওই গলির মধ্যে। এক অদ্ভুত দৃশ্য আমার চোখের সামনে খুলে গেল। আঁকা বাঁকা সরু গলির দুদিকে দাঁড়িয়ে আছে শরীর নিয়ে স্ত্রী লোকেরা ছড়িয়ে, সার বেঁধে, ঘেঁষাঘেঁষি, আবছায়া, ল্যাম্পপোস্টের তলায়, আরো সরু কোনো গলির ফাঁক ভর্তি করে। আর পুরুষেরা তাকাতে তাকাতে এগিয়ে যাচ্ছে, ফিরে আসছে ছোট ছোট দলে। কেউ বা গোমড়া মুখে একা, কেউ ছাতার তলায় মুখ লুকিয়ে, কেউ ছায়ার মধ্যে ছায়ার মতো মিশে গিয়ে, কেউ বা রিকশাতে, কেউ ঈষৎ টলছে, কেউ গুনগুন গাইছে, কারো হাতে বেলফুলের মালা জড়ানো, কেউ বা কখনো রসিকতা ছুড়ে দিচ্ছে, আর তক্ষুনি তার জবাব আসছে টিনের মতো ক্যানক্যানে গলায়। তার ভিতর থেকে উড়ে এসে পড়ছে গান, ঘুঙুর, হারমোনিয়াম, হল্লা। বৃষ্টি টিপ টিপ, কাদা, গলিটা এত সরু আর লোক এত বেশি, আর ঘেঁষাঘেঁষি যে আমার মনে হচ্ছে যেন মাথার উপরে আকাশ নেই আমার, যেন প্রকাণ্ড একটা পোড়ো বাড়িতে ঢুকে পড়েছি। আর আমার সাড়া পেয়ে নড়ে উঠছে ছাতা পড়া দেয়াল থেকে উইয়ের স্রোত, ফাঁটা মেঝের গর্ত থেকে সারি সারি পিঁপড়ে ঝাপড় দিচ্ছে দুর্গন্ধি চামচিকে, ঠান্ডা ব্যাঙ লাফিয়ে উঠছে পায়ে, যেন পৃথিবীর যাবতীয় জীবন্ত নোংরার মধ্যে হঠাৎ পথ হারিয়ে ফেলেছি। বমি পাচ্ছে আমার, হৃৎপিণ্ড উঠে আসছে গলায়, চোখ ঝাপসা, কোমরের তলাটা প্রচণ্ড চাপে ফেটে যাচ্ছে। কিন্তু আমি মনস্থির করে এসেছি, আজ ফিরে যাব না। যে কোনো একটা মেয়ের সামনে থেমে পড়ল। সে আমার গালে হাত বুলিয়ে বলল, একেবারে কচি ছেলে দেখছি, তা এসো ভাই এসো। খানিকটা দুর্গন্ধ আর আবর্জনা পেরিয়ে তার ঘরে এলুম। একতলার ঘর, একটি মাত্র জানালা, খাটে বিছানা, মেঝেতে ফরাশ, দেয়ালের ছবিতে 3টি মোটাসোটা যুবতীর শাড়ি উড়ে যাচ্ছে। আমি বেশ বয়স্ক ভাব ধারণ করে মেয়েটাকে পাশে নিয়ে তাকিয়া ঠেস দিয়ে বসলুম, কিন্তু ভেবে পেলুম না এখন আমার কি বলা উচিত বা করা উচিত। কানের মধ্যে পি পি আওয়াজ হতে লাগলো, বোধহয়
আমাকে উৎসাহ দেবার জন্যই মেয়েটি ডিবে থেকে পান বের করে বললে, খাবে? আমি বিজ্ঞের মতো বললুম। কথা বলতে গিয়ে বড্ড মোটা শোনালো আমার গলা। কি মশলা দিয়েছ তোমার পানে? কি মশলা দিয়েছি পানে? মেয়েটা হঠাৎ উঠে দাঁড়িয়ে তার শাড়িটাকে দুহাতে ধরে বুক পর্যন্ত তুলে ফেললে, কোমর ঢুলিয়ে বললে, এই মশলা। আর মুহূর্তে আমার সারা শরীর হিম হয়ে গেল, বরফের মতো ঠান্ডা। তারপর দেখলুম মেয়েটা শুয়ে পড়েছে হাঁটু উঁচু করে। শুনলুম একটা ভাঙা গলার আওয়াজ, কি হলো, বসে আছো কেন? কিন্তু আমি কিছুতেই আর জন্তুটাকে খুঁজে পাচ্ছি না। সে কুকড়ে গা ঢাকা দিয়েছে গর্তের মধ্যে। আমি তাকে যতই বলছি, বেরিয়ে আয়, বেরিয়ে আয় জোচ্চোর, ততই সে গুটিয়ে যাচ্ছে পোকার মতো। আমাকে দরজার কাছে দেখে তড়াক করে উঠে দাঁড়ালো মেয়েটা। আমি কয়েকটা টাকা ছুড়ে দিয়ে বেরিয়ে এলাম। ঘেন্না, কিন্তু ভোলা যায় না যে ব্যাপারটা। ওইসব মেয়েরই শাড়ির জামার তলায় শরীর আছে। কুসুম, এমনকি কুসুমেরও। হয়তো ক্লাসে বসে আছি, মাস্টারমশাই ফরাসি বিপ্লব পড়াচ্ছেন। হঠাৎ আমার মনের সামনে ভেসে উঠল একটা ছবি। বাথরুমে কুসুম খুব নির্দোষ ও প্রয়োজনীয় ও স্বাস্থ্যকর কাজ করছে। ওসব তাকেও করতে হয়, আর অমনি করেই শাড়ি তুলে ধরতে হয়। তখন আমি মনে মনে চিৎকার করি, না না, এ আমি মানব না, এ মিথ্যে, এ অসহ্য। দুই হাতে আঁকড়ে ধরি বাতাসের মতো অন্য এক কুসুমকে। সাদা লম্বা পোশাক তার পরনে। এক পুরনো বাড়ির বড় বড় অন্ধকার ঘরে স্বপ্নের মতো তার ঝিলিমিলি। কুসুম, তুমি আমার প্রেম, তুমি আমার স্বপ্ন। অন্য একটা কারণে আমি কষ্ট পেতুম মাঝে মাঝে, যখন আমার সন্দেহ হতো যে অন্য ছেলেদের তুলনায়, ধরা যাক সুব্রতর তুলনায়, আমি যথেষ্ট তুখোর নই। আমি পরীক্ষায় উঁচু নম্বর পাই, অনেক দেশের অনেক বই পড়েছি, কিন্তু ওরা যেসব খিস্তি বলি আওড়ায়, যেসব কথা বলা বলি করে, চায়ের টেবিলে ফাটিয়ে দেয় এক এক সময়, আমি সেগুলো বুঝতেই পারি না। আর ওরা যখন অনেক চেষ্টা করে আমার মগজের মধ্যে সেঁধিয়ে দেয় অর্থটা, তখন আমি লাল হয়ে হাতের পাতায় মুখ লুকোই। আমি তখন 4th ইয়ারে পড়ছি। তখনও আমি জানি না স্ত্রী পুরুষের মিলনের পদ্ধতিটা ঠিক কী রকম, আর মাতৃগর্ভ থেকে সন্তানই বা ঠিক কোন রাস্তায় বেরিয়ে আসে। আর এসব ব্যাপারে আড্ডায় শোনা, বাড়িতে বয়স্কদের মুখে শোনা নানা কথা মনে মনে জোড়াতালি দিয়ে আমি যেদিন সত্যিই বুঝতে পারলুম, সেদিন আমার লজ্জায় মরে যাবার দশা হলো। ছি, কি কুৎসিত, কি জঘন্য, কি করতে হয়েছে সকলকে, করতে হবে সকলকে। শুধু বেশ্যাদের সঙ্গে নয়, নিজের স্ত্রীর সঙ্গেও, আমার মা বাবা তারাও। ছি, অন্যরকম কেন হলো না? ঠোঁটে ঠোঁটে চুমু খেলে যদি সন্তান হতো, নিঃশ্বাসের সঙ্গে নিঃশ্বাস মেশালে, বা কোনো মেয়ে বা পুরুষ যদি একা একা জন্ম দিতে পারত, যেমন লেখা আছে মহাভারতে, বাইবেলে, যে কোনো অন্য যে কোনো উপায় কি সম্ভব ছিল না? এই একটা ব্যাপার একেবারে মেরে রেখেছে আমাদের। কেমন করে আমাদের প্রেম হবে সুন্দর আর পবিত্র আর মধুর, যখন তার তলায় এই পাঁক, এই নোংরা, এই ঘেন্না। ধরা যাক কুসুমের সঙ্গে যদি কোনোদিন আমার বিয়ে হয়, তাহলেও কি? না, কিছুতেই না, অসম্ভব। কুসুমের যখন বিয়ে হলো, আমি তখন MA পড়ছি। আমি কিছুটা কষ্ট পেলুম
যেহেতু ইচ্ছে হলেই তাকে আর দেখতে পাব না। তার স্বামী ডেপুটি ম্যাজিস্ট্রেট, মফস্বলে থাকেন, কিন্তু মনের তলায় সুখীও হলুম এই ভেবে যে চেকোভের গল্পের মতো আমার একটা ব্যর্থ প্রেম হলো। মনে মনে বললুম, যে প্রেম বিয়োগান্ত সেটাই বেশি গভীর। কুসুম আমারই রইল, সুর, স্বপ্ন, সুগন্ধ হয়ে। শরীরটাকে বাদ দিলেই প্রেম সত্য হয়, আর যাতে শরীরের অংশ আছে সেটা প্রেম হতেই পারে না। এই ধারণা তখনও আমাকে ছেড়ে যায়নি, কিন্তু একবার একটু অন্যরকম অভিজ্ঞতা হলো আমার কুসুমের সঙ্গে। বিয়ের কয়েক মাস পরে কুসুম কলকাতায় এলো। ওর স্বামী ইস্টারের ছুটি কাটিয়ে দিনাজপুরে ফিরে গেলেন। আমাদের বাড়িতে প্রায়ই আসে কুসুম। বিয়ের পর স্বাধীনতা অনেক বেড়ে গেছে তার, আমার সঙ্গে ব্যবহার অনেক বেশি স্বচ্ছন্দ। আমি তাকে মনে মনে প্রেমিকা বলে ভাবি, আর ওই ভূমিকা মেনে নিতে তারও আপত্তি নেই। চোখে চোখে এই বার্তা বিনিময় করি আমরা। একদিন সে রাতটা আমাদের বাড়িতেই ছিল। সে রাত্রে খাওয়ার পর কুসুম আমার ঘরে এলো। তেতলার কোণের ঘর সেটা। আমার বিছানায় বসে আজে বাজে গল্প করল অনেকক্ষণ। আস্তে আস্তে নিঝুম হয়ে এলো বাড়ি। কুসুম বললে, আমার ক্লান্ত লাগছে, একটু শুয়ে নেই। বালিশে মাথা রেখে বললে, সুন্দর জ্যোৎস্না, আজ আলোটার কি দরকার আছে? চৈত্র মাস, জলের মতো জ্যোৎস্না, পাগলের মতো হাওয়া, চাঁদের আলো তার ঠোঁটে আর গালে। চোখ আরো কালো আর গভীর, শুধু চুমু খেয়ে খেয়ে সেই রাতটা কাটিয়ে দিলুম আমরা। সুব্রত যেরকম বর্ণনা দিয়েছিল তেমনি। আমি তাকে জড়িয়ে ধরলুম না। আমার হাত দুটো একেবারে বেকার রইল। শুধু ঠোঁট খুলে শুষে নিলাম তার মুখের নিঃশ্বাস। সুগন্ধি ভেজা ফেনা, যেন অফুরন্ত। শিওরে বসে নিচু হয়ে ডুবিয়ে দিলাম আমার মুখ ওই সুস্বাদু উৎসের মধ্যে। শুধু এই, আর কিছু নয়। কামনা ও সংযম, সাধ্বিতা ও সম্ভোগ, ব্রহ্মচর্য ও ইন্দ্রিয় বিলাসের এক অদ্ভুত মিশ্রণে কেটে গেল সেই হাওয়া আর জ্যোৎস্নাউতল রাত্রিটা। আশ্চর্য, এই যে অন্য কোনো ইচ্ছে জাগলো না আমার। কুসুমও এমন কোনো ভঙ্গি করল না যে আরও কিছু চায়। হয়তো ভাবছিল ওইটুকুই নিরাপদ, কিংবা হয়তো নিরাশ হয়েছিল আমার ব্যবহারে। তারপর সে আর রাত কাটায়নি আমাদের বাড়িতে। পাছে আরও এগোতে হয় সে কথা ভেবে ইচ্ছে করেই এড়িয়ে গেছে হয়তো, কিন্তু আরও এগোবার কথা আশ্চর্য আমার মাথাতেই খেলেনি। আমার কোনো অতৃপ্তি ছিল না। আমি তখনও ছেলে মানুষ, তখনও রোম্যান্টিক। তারপর কয়েকটা দিন যেন সারাক্ষণ ঘোরের মধ্যে কাটল আমার। স্নায়ুতন্ত্রে এক নতুন শিহরণ, মুখের মধ্যে এক নতুন সুগন্ধ, যেন আমার স্বপ্নকে আরও কাছে পেয়েছি, প্রমাণ পেয়েছি স্বপ্নটা নেহাত বইয়ে পড়া ব্যাপার নয়। আমার বিয়ের রাত, আজকের মতোই রাত ভরে বৃষ্টি, আজকের মতোই পাশাপাশি শুয়ে নির্ঘুম ছিল সেই রাত্রি। কিন্তু ঠিক আজকের মতো নয়। 1 বছরের মেলামেশা, উৎকণ্ঠিত আসার পরে কাছে পেয়েছি মালতীকে। তার পাশে শুয়ে আছি মেঝের উপর নতুন জাজিমের বিছানায়। জাজিমের উপর চিকন পাটি পাতা, ঘরের কোণে তেলের দীপ জ্বলছে।
হিন্দু মতে বিয়ে হয়েছিল আমাদের। আমার তাতে মন ছিল না। ভবানীপুরের হরিশ মুখার্জি রোডে ভাড়া বাড়িতে লগ্ন রাত 1:30টায়। পালা ফুরোতে আরো কত বাজল কে জানে। মালতীকে আবার উপোস করিয়েও রেখেছিলেন তার মা। আগে ভাবতুম ক্লান্তিকর, বিরক্তিকর। সময়ের এরকম অপব্যয় আর কিছু নেই। কিন্তু ঘণ্টাগুলি কেমন করে কেটে গেল টের পেলুম না। আমি শুয়ে আছি মেঝের উপর নতুন জাজিমের বিছানায়। ঘরের কোণে পিল সুজে পিতলের প্রদীপ। সারা ঘরে ছায়া, সারা ঘরে জুঁই ফুলের গন্ধ, টাটকা নতুন বেনারসির ফিসফিসে আওয়াজ। আমি তাকে ভালো দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করছি প্রতিটি রক্তকণিকায়। একটা প্রকাণ্ড পাকা আতার মতো ফেটে যাচ্ছি আমি, যেন সব বীজ ছিটকে বেরিয়ে আসছে স্তব্ধতা। রাত্রি নিবিড়, বৃষ্টির শব্দ। আমি একবার চুমু খেলাম তাকে। ঠিক চুমু নয়, শুধু ঠোঁটের উপর ঠোঁট ছোঁয়ালাম একবার। পালকের মতো হালকা। একবার হাত রাখলাম তার স্তনের উপর। পাখির মতো নরম আর উষ্ণ আর জীবন্ত। মনে হলো আমার হাতের তলাতেই তার হৃৎপিণ্ড ঠিপ ঠিপ করছে। মনে হলো তার এলিয়ে থাকা হাতের মুঠোয় আমার হৃৎপিণ্ড। শুধু এই, আর কিছু নয়। রাত ভরে বৃষ্টি, বৃষ্টির শব্দ। আমরা একজনও ঘুমাইনি, শুধু পাশাপাশি শুয়ে অনুভব করেছি পরস্পরকে। আমরা এখন বিবাহিত, স্বামী স্ত্রী। প্রাণ যা চায়, রক্ত যা বলে, তাই আমরা করতে পারি এখন। কিন্তু কিছু না করাটাই আমার মনে হলো ভালো, সুন্দর, আনন্দময়। আমি এখন তাকে পেয়েছি, তাই অপেক্ষা করাটাই চরিত্রবান বলো। মালতী, তুমি কি নিরাশ হয়েছিলে? বিয়ে করে আমি সুখী হয়েছিলাম, সচেতনভাবে, পরিপূর্ণভাবে সুখী। মালতীর সঙ্গে আমার চেনা হবার কিছুদিন পরেই টের পেলুম যে আমি ওর শরীরটাকে আকাঙ্ক্ষা করছি। আমার কাছে অন্তহীন রূপে কাম্য হয়ে উঠেছে ওর চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত শরীর। অথচ আমার প্রেমের স্বপ্নকে তা মলিন করে দিচ্ছে না, বরং গাঢ় করে তুলছে। যে সব অবস্থায় কুসুমকে কল্পনা করে আমি আঁতকে উঠেছি, সবই যেন মালতীর পক্ষে শোভন। ওর শরীরের কোনো প্রকাশ নেই যা অসুন্দর। আমার মনে হয় ওর গালের ঘাম আমি চেটে নিতে পারি। ওর চিবানো খাবার খেয়ে নিতে আমার বাধবে না। যেদিন গিয়ে দেখি ও মাসিকের ব্যথায় কাতর হয়ে শুয়ে আছে, সেদিন ওর প্রতি আমার আকর্ষণ আরো বেড়ে যায়। এই সেই মেয়ে যাকে আমি একই সঙ্গে ভালোবাসতে আর ভোগ করতে পারবো। তাই আমার মনে হলো তখন, ওরই কাছে এসে এতদিনে আমার শরীর মনের ঝগড়া মিটে গেল। এতদিন যেন দুটুকরো হয়ে অস্থিরভাবে বেঁচেছিলাম, এবারে আমার দুই অর্থেকে জোড়া লেগে গেল। আমি আস্ত একটা মানুষ হতে পারলাম। আমার বিয়েতে আর মালতীর মধ্যে এইটাই আমার মনে হলো সবচেয়ে আশ্চর্য আর সবচেয়ে সুন্দর। এই যে আমার মন এখন জন্তুটার সঙ্গে দোস্তালি পাতিয়েছে, জন্তুটাও রোগা হয়ে যাচ্ছে না, অথচ আমার মনের মধ্যে গুনগুন সুর আর সুগন্ধ আমাকে বাতাসের মতো ঘিরে আছে। জীবনে এই প্রথম আমার নিজেকে মনে হলো পুরোপুরি মানুষ, পুরোপুরি পুরুষ, স্বাধীন, আত্মস্থ, স্বাবলম্বী। কিন্তু তাও তোমার ছেলে মানুষই নয়নাংশু
প্রথম থেকেই তোমার বিয়ে ছিল ফাঁকি, আর তা মালতীর নয়, তোমারই দোষ। অসীম তোমার অবজ্ঞা সেই সব বাঙালি যুবকদের উপর যারা লাভের জন্য হিসেব করে বিয়ে করে। রূপ, শ্বশুরের টাকা, সামাজিক মর্যাদা সব এক বড়শিতে গাঁথার আশায় MA পাস, ফ্যাশনেবল চাকুরি হয়েও বিজ্ঞাপন দেয় খবর কাগজে। কিংবা যারা প্রেম বিবাহ করে বন্ধুদের কাছে তাদের রাত্রিবেলার নতুন নতুন অভিজ্ঞতার গল্প করে রসিয়ে। কিন্তু তুমি 25 বছরের টকবকে যুবক, তুমিই বা কিরকম প্রেমিক আর স্বামী ছিলে জিজ্ঞেস করি? মনে আছে বিয়ের আগে মালতী যখন কালিম্পংয়ে বেড়াতে গেল তার মার সঙ্গে, তুমি যে সব লম্বা চওড়া চিঠি লিখতে, সেগুলোকে মালতী কেমন ঠাট্টা করে বলতো আবহাওয়া সংবাদ। যে উপন্যাস তুমি কখনো লিখতে পারবে না তারই কয়েকটা ছেঁড়া পাতা ছিল সেই চিঠিগুলো। মেঘলা দিন, সেদিনকার কাগজের কোনো খবর, চৈত্রের দুপুরের চৌরঙ্গীর ট্রাম, এমনি সব বিষয়ের ছুতোয় তুমি নিজের মনটাকে খুলে দেখাতে যেন মালতী তোমার কোনো পুরুষ বন্ধু, মেয়ে নয়, প্রণয়িনী নয়। যেন তোমার চিঠিতে সে এই কথাটা শুনতে চাচ্ছে না যে তার অভাবে তুমি খুব কষ্ট পাচ্ছ। কিন্তু ওই কথাটা তুমি কখনো লিখবে না, যদিও সেটাই সত্য। তা লিখতে তোমার আত্মসম্মানে বাধে। সেটা সাধারণ, সেটা অন্যদের মতো। ভেবে দেখো, বিয়ের পরে প্রথম কমাস তুমি তাকে কবিতা পড়ে শোনাও, বেছে বেছে বলো পুরাণ, ইতিহাস, সাহিত্য থেকে বাছা বাছা প্রেমের কাহিনী। বুঝেও বোঝো না সে বিরক্ত হচ্ছে, শুনছে না, হাই চাপছে। যখন তোমার প্রেম করার কথা, তখন প্রেম বিষয়ে কথা বলে বলে অমূল্য সময় হেলায় নষ্ট করো। লক্ষ্য করো না যে তোমার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসতে পারছো না তুমি, তাকেও যথেষ্ট সুযোগ অথবা অবকাশ দিচ্ছ না তোমাকে ভালোবাসার। আর আজ তো দেখছো যে প্রেম নিয়ে 14 বছর বয়স থেকে এত কথা তুমি ভেবেছ আর বলছো, তার সত্যিকার চেহারাটা কি ওই জয়ন্ত, স্থূল, অশিক্ষিত, বেপরোয়া তারই জন্য আজ খুলে গেল তিৎসিয়ানোর কোনো ছাত্রের আঁকা পক্ষ যুবতী শ্যামাঙ্গী এক ভ্যানাসের শরীর? আর তুমি শুয়ে শুয়ে ভাবছ, শুধু ভাবছ, যেমন ভেবেছ জীবন ভরে। বড্ড বেশি ভেবে ভেবে তুমি অক্ষম হয়ে গিয়েছ নয়নাংশু। তা না হলে এতদিনে কি অপর্ণার দিকে আরেকটু বেশি মনোযোগ দিতে না? কি করতে বলো আমাকে? মালতীকে ছেড়ে দিয়ে অপর্ণাকে বিয়ে করব? বোকা, বিয়ে কেন করতে হবে? আর কত স্পষ্ট করে একজন ভদ্র মহিলা জানাতে পারে যে সে এমনিতেই রাজি? স্বামীর সঙ্গে বিচ্ছেদ হবার পর থেকে একটা ফ্ল্যাট নিয়ে থাকে অপর্ণা, নিজে চাকুরি করে চালায়, ছেলেপুলে নেই, ঝামেলা নেই। চমৎকার, তোমাকে তার পছন্দ। আর তোমারও যে তাকে খারাপ লাগে তা তো নয়। তাহলে কেন ক্ষণিকের মতো লুটে নেবে না ফুল যদি এগিয়ে আসে? কিন্তু আখেরে যদি প্রেমে পড়ে যাই, যদি সত্যি ভালোবেসে ফেলি, তবে তো আরো ভালো, বেশ খানিকটা দুঃখ নিয়ে বিলাস করতে পারবে। না, আমি আর ঝড়ঝাপটা চাই না। আমি নিরিবিলি নিজের মতো থাকতে চাই। ঐনস্য অনুষ্ঠান বাদ দিয়েও কাটাতে পারবো জীবনটা। বাদ দেওয়াটাই অভ্যেস হয়ে গেছে মালতীরই সৌজন্যে। ভীতু, অক্ষম। শরীরকে তোমার ভয়, ভালোবাসাকে তোমার ভয়। ভালোবাসাকে নয় হয়তো, একই, ও দুটো জিনিস একই নয়নাংশু। ভালোবাসায় শরীরই আসল আরম্ভ, শেষ সব ওই শরীর। আধা বয়সী স্বামী স্ত্রীর মধ্যে অত ঝগড়াঝাটি, খিটিমিটি কেন? যেহেতু তাদের শরীর পড়ে আসছে,
বুড়ো স্বামী স্ত্রীরা নানাভাবে উৎপীড়ন করে কেন পরস্পরকে? যেহেতু তাদের শরীর মরে গেছে। প্রতিহিংসা, প্রকৃতির উপর প্রতিহিংসা। ভালোবাসা জৈব, ভালোবাসা যৌন। শরীর না থাকলে কিছুই থাকে না ভালোবাসার। বিদ্যুতের মতো, বৈদ্যুতিক সংস্পর্শের মতো শরীরের সঙ্গে শরীরের প্রেম। ঘরে সবসময় আলো জ্বালাতে হয় না, কিন্তু সুইচ টিপলেই জ্বলে ওঠে, যেহেতু তারের মধ্যে বিদ্যুৎ চলছে সবসময়। এও তেমনি আছে শরীরে শরীরে বৈদ্যুতিক যোগ। তাই যখন প্রেম করো না তখনও থাকে প্রেম, শিরায় শিরায় বয়ে চলে সারাক্ষণ। তাই কথা মধুর, হাসি মধুর, কাছে থাকা মধুর, দূরে যাওয়া মধুর কলহ। মধুর কলহের পরে মিলন আরো বেশি মধুর। সবই শরীর। সেই যোগ আজ নষ্ট হয়ে গেছে তোমার সঙ্গে মালতীর। শরীরে শরীরে বিদ্যুৎ আর বয়ে যায় না। তাই যতই তুমি সুইচ টেপো, মিস্ত্রি ডাকো, আলো আর জ্বলবে না। পাওয়ার হাউস ফতুর হয়ে গেছে। কিন্তু অন্য কোথাও তৈরি হচ্ছে বিদ্যুৎ, তোমার আর অপর্ণার মধ্যে। খোরাক না পেয়ে মরে যাচ্ছে তোমার শরীর, তাকে আবার জাগাতে পারবে অপর্ণা। সে পারবে তোমাকে যৌবন ফিরিয়ে দিতে। ওঠো, জেগে ওঠো নয়নাংশু, মন স্থির করো। কাল তুমি অপর্ণাকে ডিনারে বলবে পার্ক স্ট্রিটের কোনো রেস্তোরাঁয়। প্রচুর মদ খাবে এবং খাওয়াবে। তারপর যাবে তার ফ্ল্যাটে, তাকে ট্যাক্সিতে পৌঁছিয়ে দেবে। আর সে বলবে, একটু আসুন, এক পেয়ালা কফি খেয়ে যান। তোমার ভীরুতা ছাড়া কোনো বাধা নেই নয়নাংশু। তোমার 40 হতে আর দেরি কি? এখনো কি শক্তপোক্ত পুরুষ হবে না?